হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে সকলকে স্বাগত। আমরা যে রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করছিলাম তার আজকে সেট 5 নিয়ে আলোচনা করব। এর আগে সেট 1, সেট 2, সেট 3, সেট 4 যারা দেখেনি তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। প্রথমে বলছে নিচের কোন গতিসূত্রটি কণার চূড়ান্ত বেগের উপর নির্ভর করে না। আচ্ছা, চূড়ান্ত বেগ বলতে কী বোঝানো হয় বলো তো? ভি। যে সমস্ত যে সমস্ত সমীকরণগুলোতে ভি থাকবে সেইগুলোতে কিন্তু নির্ভর করবে, কিন্তু এখানে কি বলেছে নির্ভর করে না, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে যে সমস্ত সমীকরণে ভি থাকবে না সেটাই হবে উত্তর। তাহলে দেখো এখানে প্রথম সমীকরণে ভি আছে, তাহলে এটা উত্তর হবে না। এবার দেখো সি নম্বর সমীকরণে ভি আছে, তাহলে এটার উত্তর হবে না। ডি নম্বর সমীকরণেও কিন্তু ভি আছে, এটা উত্তর হবে না। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখো। বলছে নিচের কোন ধাতুটি পাতন পদ্ধতিতে বিশুদ্ধ করা হয়। আচ্ছা, আমরা পাতন পদ্ধতি বলতে দশটাকে বিশুদ্ধ করি, ঠিক আছে? দশটাকে এই পদ্ধতিতে বিশুদ্ধ করা হয়। পাতন পদ্ধতি আমরা সেই সমস্ত যৌগের ক্ষেত্রে ব্যবহার করি যাদের স্ফুটনাঙ্ক কম, ঠিক আছে? এই দেখো এখানে লেখাই আছে। পাতন হলো কি এমন একটা পদ্ধতি যেখানে পদার্থকে গরম করে বাষ্পে পরিণত করা হয় এবং পরে ঠান্ডা করে আবার তরল বা কঠিন অবস্থায় আনা হয়। আর যেসব ধাতুর স্ফুটনাঙ্ক তুলনামূলক কম সেগুলিকে এই পদ্ধতিতে বিশুদ্ধ করা হয়। কিন্তু তুমি মাথায় রাখবে লোহাকে কিন্তু কখনোই পাতন পদ্ধতিতে বিশুদ্ধ করা হয় না, কারণ লোহার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি আর দশটার স্ফুটনাঙ্ক কম বলেই দশটাকে পাতন পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়, ঠিক আছে? চলো, আর এবার তুমি দেখবে যে রূপো আছে না, আর রূপো আর তামাকে কিন্তু ইলেকট্রোলাইটিক রিফাইনিং পদ্ধতিতে কিন্তু আলাদা করা হয়, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটা কি বলছে, একটা দোলকের বল যখন গড় অবস্থান থেকে চরম অবস্থানে যায় তখন কি ঘটে? মোট শক্তি কমে যায়, গতিশক্তি ও বিভব শক্তি দুটোই বাড়ে, বিভব শক্তি কমে এবং গতিশক্তি বাড়ে, এবং বিভব শক্তি বাড়ে এবং গতিশক্তি কমে। আচ্ছা, বিভব শক্তি মানে হচ্ছে স্থিতিশক্তি, ঠিক আছে? এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? এটা হচ্ছে স্থিতিশক্তি। তাহলে দেখো তোমায় বোঝাচ্ছি। সাপোজ এটা হচ্ছে একটা দোলন, ঠিক আছে? মানে দোলকের এ অবস্থান থেকে আমি দোলকটাকে ছেড়ে দিলাম, তাহলে যখন বি অবস্থানে আসবে, ঠিক আছে, সেই বি অবস্থানকে বোঝানো হয় মিন পজিশন। আর একদম এই যে একদম শেষ মাথায় যখন আসবে সেটাকে বলে এক্সট্রিম পজিশন, ঠিক আছে? তাহলে এবার তুমি যদি ভালো করে দেখবে যে মিন পজিশনে যখন আসে তখন গতিশক্তি কিন্তু সর্বাধিক হয়, আর যখন এই যে এক্সট্রিম মানে চরম প্রান্তে যখন যায় তখন শক্তির মান কিন্তু 0 হয়। তাহলে যদি আমি মিন অবস্থান থেকে, আমি কী বলছি, গড় অবস্থান থেকে আমি চরম অবস্থানের দিকে যাচ্ছি, তার মানে কি অবশ্যই কি গতিশক্তি সর্বাধিক থেকে 0 হচ্ছে, তার মানে কি অবশ্যই গতিশক্তি কমে যাচ্ছে। তাহলে কোথায় বলো তো গতিশক্তি কমছে? এখানে অপশন ডিতে একমাত্র গতিশক্তি কমছে, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। আর গতিশক্তি কমবে কিন্তু স্থিতিশক্তি আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ এই দুই পয়েন্টে স্থিতিশক্তি সর্বোচ্চ হয়, ঠিক আছে? এবার কি বলছে, হরমোনাল গর্ভনিরোধক বড়ির পার্শ্ব প্রতিক্রিয়া কেন হতে পারে? কোন বক্তব্যটি সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? এগুলি ডিম্বাশয়ের ভেতরের ডিম্বাণু নষ্ট করে। অপশন বি বলছে এগুলি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বাধা দেয়। অপশন সি বলছে এগুলো শরীরের স্বাভাবিক হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজকে প্রভাবিত করে। এবং অপশন ডি বলছে এগুলি যান্ত্রিকভাবে শুক্রাণুকে ডিম্বাণুর কাছে যেতে বাধা দেয়। তাহলে এখান থেকে অবশ্যই অপশন সি হবে রাইট আনসার, ঠিক আছে? এখান থেকে তুমি বুঝতে পারছো। আচ্ছা, হরমোনাল যে গর্ভনিরোধক বড়ি সেটা শরীরে কিন্তু অতিরিক্ত কৃত্রিম হরমোন যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এইগুলো সরবরাহ করে। এরপরে শরীরে কিন্তু ন্যাচারাল যে হরমোনাল ব্যালেন্সটা থাকে না সেটা কিন্তু পরিবর্তিত হয় এবং বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট দেখা যেতে পারে, যেমন বমি ভাব হতে পারে, মাথা ঘোরা হতে পারে, ওজন পরিবর্তন হতে পারে, ঠিক আছে? তার জন্য অপশন সি হবে রাইট আনসার। আর যে অপশন ডি দেখছো না, এই যে এগুলি যান্ত্রিকভাবে শুক্রাণুকে ডিম্বাণুর কাছে যেতে বাধা দেয় কে বলতো? এটা হচ্ছে সাধারণত কন্ডোম বাধা দেয়, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোনটি একটি পদার্থের বৈশিষ্ট্যগত ধর্ম? আচ্ছা, কারেন্ট তো হবেই না, কারেন্ট কখনোই পদার্থের বৈশিষ্ট্যগত ধর্ম হতে পারে না। ভোল্টেজও পদার্থের
বৈশিষ্ট্যগত ধর্ম হতে পারে না। তাহলে হয় উত্তর রোধ হবে, নাই উত্তর রোধাঙ্ক হবে। তাহলে কোনটা হবে দেখা যাক। আচ্ছা, রোধ রেজিস্ট্যান্স কি বলছে? রেজিস্ট্যান্স কিন্তু দৈর্ঘ্যের উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে, পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। তাই এত কিছুর ওপর যখন নির্ভর করে, ঠিক আছে, তার জন্য এটি কিন্তু পদার্থের নিজস্ব ধর্ম নয়। আবার অপরদিকে তুমি যদি রোধাঙ্কর দিকে দেখো, রোধাঙ্ক শুধু পদার্থের প্রকৃতি ও তাপমাত্রার উপর নির্ভর করে, এটা দৈর্ঘ্য বা ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তাই রোধাঙ্কই কিন্তু পদার্থের নিজস্ব ধর্ম, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে রাইট আনসার। এরপর কি বলছে? একটি গোলাকার লেন্সের বৃত্তাকার সীমানার কার্যকর ব্যাস কী নামে পরিচিত? এটার উত্তর হচ্ছে অপশন বি, উন্মেষ, ঠিক আছে। বলছে নিচের কোন যৌনবাহিত রোগটি ব্যাকটেরিয়া দ্বারা হয়? গনেরিয়া, নাকি টাইফয়েড, নাকি ওয়ার্ডস, নাকি HIV এডস, ঠিক আছে, মানে এডস যেটা, এটা তোমরা সকলে জানো যে ওয়ার্ডস আর এডস এটা কিন্তু ভাইরাসের দ্বারা হয়। তাহলে তো এটা ব্যাকটেরিয়ার দ্বারা যেহেতু জানতে চেয়েছে আমার কাছে, তার মানে তো এই CRD তো হবেই না। তাহলে এবার তুমি দেখো গনেরিয়া আর টাইফয়েড দুটোই কিন্তু ব্যাকটেরিয়ার দ্বারা হয়, ঠিক আছে। তাহলে কোনটা উত্তর হবে? এটা দুটোই উত্তর তো হওয়া সম্ভব না। এখানে দেখো আর একটা টার্ম বলেছে যৌনবাহিত, ঠিক আছে। যৌনবাহিত, টাইফয়েড কখনো যৌনবাহিত রোগ নয়, গনেরিয়া যৌনবাহিত রোগ। তাহলে অপশন এ হবে রাইট আনসার। এবার কি বলছে? কম ভরের এবং উচ্চ ভরের একটি বুলেট একই গতিতে ছোড়া একটি ভারী পাথরের চেয়ে লক্ষ্যবস্তুকে বেশি গভীরে ভেদ করতে পারে, কারণ এর জড়তা কম, এটি আকারে ছোট, নাকি এটি বেশি ধারালো, নাকি এর ভর বেশি। মানে কি বলছে? তুমি একটা পাথর নিলে, পাথর নিয়ে একটা দেয়ালে মারবে বা কোনো কিছুতে মারবে, ঠিক আছে, মানে বেশি মানে ভারী পাথরই তুমি নিলে, ঠিক আছে, একটা বুলেটের থেকে একটা বন্দুকের গুলির থেকে ভারী পাথর নিয়ে তুমি একটা দেয়ালে মারলে, আর তুমি সেম টু সেম ওই দেয়ালে একটা বুলেটকে করলে, মানে বুলেট বন্দুকের গুলি চালালে, তাহলে যে বন্দুকের গুলি পাথরের থেকে বেশি ভেতরে ঢুকে যায়, এটার কারণ কি? এটার কারণ বন্দুকের গুলি ছুচল হয়, তার জন্য এটা বেশি ধারালো হয়, ঠিক আছে। তাহলে অপশন সি হবে রাইট আনসার। এবার কি বলছে? গ্যাসকে কঠিন ও তরলের তুলনায় সহজে সংকুচিত করা যায় কেন? এটা আমি অনেকবার বলেছি যে গ্যাসের কণাগুলোর হচ্ছে মানে কি দূরে দূরে থাকে, গ্যাসের কণাগুলোর ভেতর প্রচুর ফাঁকা স্থান থাকে, তার জন্য গ্যাসকে সহজে মানে কি তরল ও কঠিনের থেকে খুব তাড়াতাড়ি সংকুচিত করা যায়। তাহলে অপশন ই হবে রাইট আনসার। এবার কি বলছে? উদ্ভিদের বৃদ্ধি কেন কেবল নির্দিষ্ট কিছু অঞ্চলে সীমাবদ্ধ থাকে? দেখো, যে উদ্ভিদের বৃদ্ধি মূলত ভাজক কলা যেখানে যেখানে থাকবে ঠিক সেই জায়গাটাই কিন্তু মানে বৃদ্ধিটা হবে, তার জন্যই অপশন এ হবে রাইট আনসার। এবং বাকিগুলো ভুল কেন? দেখো, অভিকর্ষ উদ্ভিদের বৃদ্ধির দিক নিয়ন্ত্রণ করে, কিন্তু এটি বৃদ্ধিকে কোনো নির্দিষ্ট অঞ্চলে আটকে রাখে না, ঠিক আছে, তাই অপশন বিটা ভুল। অপশন সিটা দেখো, সূর্যালোক সালোক সংশ্লেষের জন্য জরুরি, কিন্তু উদ্ভিদের কোষ বিভাজন বা বৃদ্ধি সরাসরি সূর্যালোকের প্রাপ্তিস্থানের উপর ভিত্তি করে ঘটে না, তাই অপশন সিটা ভুল। আর অপশন ডি হচ্ছে জাইলেম কলার মাধ্যমে জল উদ্ভিদের প্রতিটি কোষে পৌঁছায়, কিন্তু জলের অভাব হলে বৃদ্ধি ব্যাহত হতে পারে, কিন্তু এটি উদ্ভিদের বৃদ্ধির আঞ্চলিক সীমাবদ্ধতার কারণ নয়, ঠিক আছে। তাহলে অপশন এই, মানে ভাজক কলা যেখানে যেখানে থাকবে উদ্ভিদের বৃদ্ধি ঠিক সেইখানে সেখানে হবে, কারণ ভাজক কলা সবসময় বৃদ্ধিতেই সাহায্য করে এবং ভাজক কলা মূল ও কাণ্ডের অগ্রভাগে থাকে, তাই অপশন এ হবে রাইট আনসার। এবার কি বলছে? নিচের নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক? কোনো যৌগের অম্লীয় বা ক্ষারীয় প্রকৃতি পরীক্ষার জন্য ঘ্রাণজ নির্দেশক ব্যবহার করা হয়, এটা সঠিক, ঠিক আছে। আর লবঙ্গ তেল একটি ঘ্রাণজ নির্দেশক, এটাও সঠিক। আর যে কোনো যৌগের বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য লবঙ্গ তেল ব্যবহার করা হয় না, এটা ভুল। তাহলে এ আর বি, তাহলে এ আর বি যদি বলি তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এখানে এক্সপ্লেন করা আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, বলছি ইথিন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? এটা উত্তর হবে কে? অপশন এ 1,2 ডাই ব্রোমো মিথেন, ঠিক আছে। দেখো বিক্রিয়াটা এটা আছে, বিক্রিয়াটা তুমি দেখে নিতে পারো, ঠিক আছে। বলছে নিচের কোন মৌলটি প্রকৃতিতে অণু আকারে থাকে না?
প্রকৃতিতে অণু হিসেবে থাকে না সেই সমস্ত মৌল যে সমস্ত মৌল এক পরমাণু হয়। একমাত্র এখানে 4টে অপশানের ভেতরে সি, অপশান সি, তুমি হিলিয়ামই কিন্তু এক পরমাণু, তাই এরা প্রকৃতিতে অণু হিসাবে থাকে না। আয়োডিন কিন্তু দ্বিপরমাণু, I2 হিসেবে থাকে। ক্লোরিনও দ্বিপরমাণু, Cl2 হিসেবে থাকে। হাইড্রোজেনও দ্বিপরমাণু, H2 হিসেবে পাবে, ঠিক আছে। তাই যেগুলো দ্বিপরমাণু সেগুলো কিন্তু একটা অণু, ঠিক আছে। তার জন্য অপশন সি হবে রাইট অ্যান্সার। এবার কি বলছে, শব্দ তরঙ্গ অযান্ত্রিক তরঙ্গ, মানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে আর তার কারণ হিসেবে দেওয়া আছে। শব্দ তরঙ্গ অযান্ত্রিক তরঙ্গ, এটা অবশ্যই সঠিক, ঠিক আছে, মানে নন মেকানিক্যাল ওয়েভস, ঠিক আছে। আর শব্দ তরঙ্গ চলার জন্য মাধ্যম লাগে, শব্দ তরঙ্গ চলার জন্য মাধ্যম লাগে, এটাও সঠিক, ঠিক আছে। অযান্ত্রিক তরঙ্গ, এটাও সঠিক নয়, অপশান এটা ভুল, কিন্তু রিজনটা মানে সে সঠিক, মানে শব্দ তরঙ্গ চলার জন্য মাধ্যম লাগে, কিন্তু শব্দ তরঙ্গ অযান্ত্রিক নয়, যান্ত্রিক, মানে মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে। মানে যে সমস্ত তরঙ্গগুলো চলার জন্য মাধ্যম লাগে তাকে সাধারণত মেকানিক্যাল ওয়েভ বলা হয়। মানে শব্দ তরঙ্গ চলার জন্য একটা আমাদের মাধ্যম লাগবে, শূন্যস্থানে শব্দ কখনোই চলাচল করতে পারে না, তাই শব্দ তরঙ্গ কখনো অযান্ত্রিক তরঙ্গ না, শব্দ তরঙ্গ হচ্ছে যান্ত্রিক, মানে মেকানিক্যাল ওয়েভস, ঠিক আছে। তার জন্য অ্যাজারশন যেটা আছে মানে প্রথম যে বিবৃতিটা আছে সেটা ভুল, কিন্তু কারণ যেটা আছে সেটা একদমই সঠিক, ঠিক আছে। আর অযান্ত্রিক তরঙ্গ বলতে আলোকে বোঝানো হয়, আর আলো এক প্রকার কিন্তু তির্যক তরঙ্গ, কিন্তু শব্দ তরঙ্গ কিন্তু অনুতর্ক তরঙ্গ। এই 4টে জিনিস মাথায় রাখবে, এই 4টের থেকে কিন্তু একটা পরীক্ষায় প্রশ্ন আসে, এই যে এখানে এক্সপ্লেন করা আছে, তুমি দেখে নিতে পারবে। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার, যে প্রথমটা ভুল আর রিজনটা ট্রু, মানে সত্য। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এমন একটি প্রক্রিয়া যেখানে পরিপাক নালী থেকে শোষিত পদার্থ বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয় এবং সেগুলি জটিল পদার্থ তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা দেখো, পরিপাক তো কখনোই হবে না, পরিপাক তো ডাইজেস্ট করতেই সাহায্য করে, মানে তার জন্য পরিপাক তো হবে না। সালোকসংশ্লেষী উদ্ভিদের ক্ষেত্রে ক্ষেত্রে কোনো মানে এর সাথে এর কোনো প্রসঙ্গের মিলই নেই, বাষ্পমোচনের সাথে এর কোনো মিল নেই, তাহলে অপশন ডি হবে রাইট আনসার। তুমি অপশন এলিমেন্ট করেও পেয়ে যাবে, মানে কিছু কিছু প্রশ্ন থাকবে যারা মানে সেগুলো তুমি অপশানে এলিমেন্ট করলে কিন্তু উত্তর পেয়ে যাবে। এবার কি বলছে, 443 কেলভিন তাপমাত্রায় অতিরিক্ত ঘন সালফিউরিক অ্যাসিডে ইথানলকে উত্তপ্ত করলে ইথিন উৎপন্ন হয়, যে রাসায়নিক পরিবর্তনটা ঘটেছে তা হলো ডিহাইড্রেশন। মানে লিখবে এই বিক্রিয়া করার পরে দেখবে জল বেরিয়ে যায়, ঠিক আছে, আর জল বেরিয়ে গেলে সেটাকে ডিহাইড্রেশন বলা হয়, ঠিক আছে। এই যে সমীকরণের লাস্টে কিন্তু জল তৈরি হয়, তার মানে জল বেরিয়ে যায়, তার জন্য এটা ডিহাইড্রেশন বিক্রিয়া, ঠিক আছে। আর হ্যালোজেশন কেন হলো না, জারণ কেন হলো না, বিজারণ কেন হলো না, এটা এখানে এক্সপ্লেন করা আছে, তুমি দেখে নেবে, ঠিক আছে। মানে হ্যালোজেশন হতে গেলে তোমায় কি ক্লোরিন বা ব্রোমিন বা হ্যালোজেন পরমাণু মানে যুক্ত হতে হয়, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে এটা ঘটেনি, তাই এটা হ্যালোজেশন নয়। জারণ হতে গেলে ইথানলকে যদি জারিত করতাম সেটা ইথানয়িক অ্যাসিড তৈরি করতো বা ইথানল তৈরি করতো, ঠিক আছে, সেটাও এক্ষেত্রে ঘটেনি। আর যদি বিজারণ হতে হয় তাহলে এখানে কি হাইড্রোজেনের সংযোজন বা অক্সিজেনের কি বিয়োজন ঘটতো, সেটাও কিন্তু এখানে ঘটেনি, ঠিক আছে। বলছে কার্বন যৌগের ক্ষেত্রে শাখা শৃঙ্খল কাঠামোর বৈশিষ্ট্য কী? আচ্ছা, কার্বন সাধারণত 3 প্রকারের বন্ধন করে, মানে হচ্ছে 3 প্রকারের কাঠামো তৈরি করে। একটা স্ট্রেট চেন, মানে নর্মাল একটা চেন, ঠিক আছে, আর একটা হচ্ছে ব্রাঞ্চ চেন, মানে শাখান্বিত চেন, আর একটা রিং চেন। তাহলে রিং যেখানে আছে, যে অপশানটা রিং আছে সেটা তো অপশান সি তো আগেই বাদ দিয়ে দাও, ঠিক আছে, সেটা বাদ গেল। আচ্ছা, কার্বন পরমাণুগুলো একটি অবিশ্ব সরলরেখাতে আগেই বাদ দিয়ে দাও, কারণ আমরা শাখা শৃঙ্খল দেখছি, মানে এই স্ট্রাকচারটা দেখছি, তাই এই স্ট্রাকচারের ক্ষেত্রে সিম্পল মানে সরলরৈখিক, আর রিং তো আগের থেকেই বাদ, তাহলে অপশান এ আর ডি এর ভেতরে একটা হবে। আচ্ছা, অপশান এতে বলছে কার্বন পরমাণু 4 ভিন্ন পরমাণুর সাথে যুক্ত থাকে, না এটা সঠিক নয়, যে এটা ডিটা সঠিক হবে। প্রধান কার্বন শৃঙ্খলের সাথে যুক্ত কার্বন পরমাণুগুলি পার্শ্ব গ্রুপ মানে সাইড গ্রুপ গঠন করে, এখানে আরেকটা গ্রুপ তৈরি করে, যেটা হচ্ছে মিথাইল গ্রুপ তৈরি করেছে, ঠিক আছে। এর জন্য এটা অপশন ডি হবে এটা অ্যান্সার। বলছে কি 15 ওহম এবং 25 5 ওহম, এই লাইনটা
মিস্টেক হয়েছে, মানে এটা টাইপিংয়ে ডবল চলে এসেছে, এটা তুমি ইগনোর করো। এবার দেখো বলছে 15 ওহম এবং 5 ওহমের দুটি রোধ একটি 12 ভোল্ট ব্যাটারির সাথে শ্রেণী বর্তনীতে যুক্ত করা হয়েছে। বর্তনীতে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? আচ্ছা, প্রথমে শ্রেণী সমবায়ে যদি যুক্ত করা হয় তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত হবে? তুল্য রোধ যদি আর ধরি, আর শ্রেণী সমবায়ের দুটো রোধ যুক্ত করলে কী হবে? 15 প্লাস 5 তাহলে কত হবে? 20 ওহম। আর আমাকে শেষে কী বের করতে হবে? শেষে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে? আচ্ছা, আমরা কি জানি? ভি সমান সমান আই আর। এটা কার সূত্র? এটা ওহমের সূত্র পাই। তাহলে আই সমান সমান অবশ্যই কী পাবো? ভি বাই আর। আর ভি মানে কি? কত ভোল্ট? 12 ভোল্ট। আর আর বলতে কি? আর বলতে যত রোধ হচ্ছে 20। তাহলে 12কে যদি 20 দিয়ে ভাগ করো তাহলে কত পাবে বলো তো? 0.6। অপশন এ হবে এটা অ্যান্সার। কিছু কিছু অঙ্ক তো তোমাদের একদমই ইজি থাকবে, মানে কিছু ফর্মুলা তোমার জানা থাকলে কিন্তু অঙ্কগুলো করে দিতে আসতে পারবে। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো, একজন পোলট্রি চাষি এমন মুরগি চান যেগুলি কম খাবার খায়, ঠিক আছে, আবার কি আরও কি ডিমান্ড? বেশি গরম সহ্য করতে পারে, আবার কি উন্নত মানের বাচ্চা দেয়। তার কোন কৌশল অবলম্বন করা উচিত? মাছ চাষে পরিবর্তন করে না, এটা তো সে চাচ্ছে না, তাহলে অপশানে তো বাদ। শুধুমাত্র দেশি পাখি ব্যবহার করতে পারে, দেখছি পরে হয় কি না। আর সি, বিদেশি ও স্থানীয় হাঁস মুরগির মধ্যে সংকলন করা, এটাও হতে পারে। অপশন ডি বলছে পাখিদের দিনে 2বার খাবার দেওয়া, এটা কোনো রিলেটেড নয়। তাহলে শুধুমাত্র দেশি হলে এগুলো হবে না, বিদেশি ও স্থানীয় হাঁস মুরগির মধ্যে সংকরায়ন করতে হবে, তাহলেই কিন্তু মানে কি তাহলে কিন্তু এটা সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব না। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। বলছে থমসনের পরমাণু মডেল অনুযায়ী কোন বক্তব্যটি সঠিক? দেখো, তুমিও যদি এই প্রশ্নটা যদি উত্তর দাও তুমিও কিন্তু ভুল করবে। দেখো, কারণ কি, তোমরা অনেকে জানবে যে ইলেকট্রন নিউক্লিয়াসে থাকে, এটা তো ভুল। তার জন্য এটা তো তোমরা আগেই এলিমেন্ট করতে পারবে, তুমিও এলিমেন্ট করছি, আমিও এলিমেন্ট করছি। ইলেকট্রন নিউট্রনের সাথে যুক্ত করে, এটা তো মানে অযৌক্তিক কথা, তো এটাও বাদ। কিন্তু তোমরা যখন অপশন ডি এর দিকে দেখাবে না যে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষ থাকে, এটা তো সঠিক কথা বলছে, কিন্তু এটা কিন্তু যখন তোমরা রাইট ভাববে যে এটা তোমরা ঠিক করতে যাবে, কিন্তু প্রশ্নটা এরকম ক্রস হয়ে যাবে, মানে প্রশ্নটা ভুল হয়ে যাবে। কারণ ডি উত্তর না, অপশন সি হবে রাইট অ্যান্সার। কারণ কি, এই যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে থাকে, এইটা বলেছিল কি বলতো? এটা বোর মডেলে বলা ছিল, এটা কিন্তু থমসন মডেলের কথা বলছে। থমসন কিন্তু এই কথা বলেনি। থমসনের মডেলের আর একটা নাম হচ্ছে ওয়াটারমিলন মডেল, ঠিক আছে। ওয়াটারমেলন মডেল। থমসন কি বলছে? এই যে লাল যেগুলো দেখতে পাচ্ছ, মানে তরমুজের ভেতরে যে সমস্ত কালো কালো বীজগুলো থাকে, সেই বীজগুলোকে থমসন ইলেকট্রন হিসাবে চিহ্নিত করেছিল। আর যে তরমুজের যে লাল শ্বাসটা থাকে সেটাকে থমসন প্রোটন বা ধনাত্মক চার্জ হিসাবে উল্লেখ করেছিল। তাই ধনাত্মক চার্জযুক্ত গোলকের মধ্যে ইলেকট্রন ছড়িয়ে থাকে, এটাই কিন্তু থমসন পরমাণু মডেল হিসাবে গণ্য করা হয়, ঠিক আছে। আর যদি বলে ওয়াটারমিলন মডেল কে প্রস্তাবিত করে, সেটাও কিন্তু থমসনই মানে প্রবর্তন করে। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে গর্ভনিরোধের উদ্দেশ্য কী? যমজ সন্তান জন্ম দেওয়া? না, এটা তো ভুল। আরও সন্তান লাভ করে না, এটা আরও ভুল। সুস্থ সন্তান জন্ম দিতে পারে, সেটা কিন্তু গর্ভনিরোধের সাথে উদ্দেশ্য নয়। তাহলে অপশন সিও ভুল। অপশন ডি, অপরিকল্পিত গর্ভধারণ প্রতিরোধ করা। এবার কি বলছে? উদ্ভিদের কোষপ্রাচীর প্রধানত কী দিয়ে তৈরি? উদ্ভিদের কোষপ্রাচীর সবাই জানে, অপশন এ সেলুলোজ দিয়ে তৈরি, ঠিক আছে। আচ্ছা, কাইটিন কিন্তু ছত্রাকের কোষপ্রাচীর এবং পতঙ্গ বা কাঁকড়ার বাইরের কঙ্কালে পাওয়া যায়। আর তুমি যদি বলে সুবেরিন, এটা কিন্তু একটা মোম জাতীয় পদার্থ, যা মূলত গাছের বাকল বা শেকড়ের কিছু নির্দিষ্ট অংশেই পাওয়া যায়। আর এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, এটা কিন্তু মূলত কাইটিনের একটা মনোমার, যা ছত্রাক ও ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে পাওয়া যায়। এরপর কি বলছে? বায়ু থেকে একটি কাচের স্ল্যাবের ওপর তির্যকভাবে একটি আলোকরশ্মি আপাতিত হলে নিচের কোন উক্তিটি বা উক্তিগুলি সঠিক? আপাতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে ছোট। 2 নম্বর কি বলছে? আপাতন কোণ। চলো একবার ছবি দেখে তোমাকে বোঝাচ্ছে। এইটা হচ্ছে কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলো নিঃসরণ। এক্ষেত্রে যে আপাতন কোণ, এই যে আপাতন কোণ তুমি দেখতে পাচ্ছ এখানে আই, আর যে বলছে আপাতন প্রতিসরণ কোণের ছোট, আর প্রতিসরণ কোণ হচ্ছে এই দেখো এখানে, দেখো এখানে কিন্তু আই,
যে কোণটা আছে না আইটা কিন্তু আর এর চেয়ে বড়, তার মানে কি আপাতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বড়, ছোট নয়, তাহলে অপশন এটা কিন্তু ভুল। আচ্ছা কি বলছে, আপাতন কোণ নির্গমন কোণের চেয়ে বড়, আপাতন কোণও যা হয় নির্গমন কোণ, এই যে লাস্টে যে নির্গমন কোণ সেটা কিন্তু ইকুয়াল হয়, মানে আই ইকুয়াল টু লাস্টে সে থিটা হয়, তাহলে কি এটাও কিন্তু রং। আচ্ছা কি বলছে, আলোক রশ্মিটি বায়ু থেকে কাছে প্রবেশ করার সময় আলোর গতিবেগ কমে যায়, অবশ্যই কমে যায়, কারণ আলোর প্রতিসরাঙ্ক মানে শূন্যস্থানে যখন আলোর গতিবেগ এক থাকে, কিন্তু কাচের মাধ্যমে যখন আসে তখন গতিবেগ হ্রাস পায়, ঠিক আছে। তার জন্য কি অপশান সিটা রাইট হবে, মানে অপশান 3 নম্বরটা হবে। এবার 4 নম্বরটা কী বলছে, আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি একে অপরের সমান্তরাল, অবশ্যই এই যে একে অপরের সমান্তরাল হয়, তাহলে অপশান মানে 4টাও কিন্তু সঠিক, তাহলে 3 আর 4 সঠিক, এটা হচ্ছে অপশান বি হবে রাইট অ্যান্সার। এবার বলছে নিচের কোনটি বড় বাঁধ নির্মাণের ফলাফল নয়, মানে বড় বাঁধ নির্মাণ করলে কী হয়, সামাজিক সমস্যা হবে। কেন, কারণ বড় বাঁধ নির্মাণ করতে গেলে ঘর বাড়ি অনেক ভেঙে ফেলে ভাঙতে হয় বা বসতি তুলতে হয়, ঠিক আছে, তার জন্য সামাজিক সমস্যা তো হবে এবং অর্থনৈতিক সমস্যাও হবে বড় বাঁধ দিতে গেলে, তাহলে কিন্তু ফলাফল নয় বলেছে, তাহলে এ তো উত্তর হবে না, বি উত্তর হবে না। ডিফরেস্টেশনও করতে হতে পারে, কারণ অনেক জায়গায় মানে বড় বাঁধ দিতে গেলে নদীর চারপাশে বন জঙ্গল থাকতে পারে, সেটাও হতে পারে, কিন্তু বনায়ন এটা কিন্তু এর সাথে রিলেটেড নয়, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। বলছে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কোনো বস্তুকে তরলে ডোবানো হলো তাহলে বস্তুটি কি অনুভব করবে। আচ্ছা, বস্তুর দ্বারা আর্কিমিডিস কী বলেছে, যতটা বল অপসারিত করা হয়, ঠিক মানে কোনো বস্তুকে একটা যদি জলের ভেতর ফেলো, ঠিক আছে, তাহলে বস্তুটা কিছুটা জল অপসারিত করবে, আর যতটা জল অপসারিত করবে সেই অপসারিত জলের ওজন বস্তুর ওজনের সমান হবে, তাহলে অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হবে, বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের সমান একটি ঊর্ধ্বমুখী বল, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পেরো অবশ্যই ভিডিওটা মানে কমেন্টে এসে বলে যাও, আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো।